সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিশেষ সময়ে বিশেষভাবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অট সময় তারপর আমরা সবাই কিছুটা শেয়ার করতে চাই আমাদের নলেজকে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আমরা শুরু করি যে আমাদের অনেকগুলো কেস আসে আমাদের কাছে, যেটার প্যাথোলজি আসার পিছনে এনভায়রনমেন্ট দেয়, অর্থাৎ তার আইপিআর। আমরা বহুবার এই কথা বলছি। আইপিআর বলতে এখানে কী বোঝানো হয়েছে, যেমন তার চাইল্ড। বিশেষ করে আজকে আমরা আইপিআরের একটা পার্ট নিয়ে আলোচনা করবো, সেটা হলো চাইল্ড। প্যারেন্টস তার চাইল্ডের কাছে, তার বাচ্চার কাছে, চিলড্রেনের কাছে যে এক্সপেক্ট করে, সেটা যখন পূরণ হয় না, তখনই তার বিভিন্ন ধরনের প্যাথোলজি আসা শুরু হয়। সেটা কীভাবে আসতে পারে, সে পয়েন্টগুলো, প্রতিটা পয়েন্ট আমরা বর্তমান সময়ে যে যতটুকু আমি পেরেছি সেটা নিয়ে আসার জন্য, এর বাইরেও 2-4টা হয়তো বাদ করতে পারে, সেটা আপনারা অ্যাড করতে। অর্থাৎ বর্তমান যে প্রেক্ষাপট চলছে, বর্তমান সময়ে আমাদের প্যারেন্টের অনেক বেশি প্রত্যাশা থাকে তার সন্তানের উপর। কেননা এখন নিউক্লিয়াস ফ্যামিলি, 1 বা 2 সন্তানের উপর কেউ একটা থাকে না ছেলে, যার কারণে ফাদার মাদারের অনেক বেশি প্রত্যাশা বেড়ে যায় এবং তাদের কেয়ারিং পার্ট বেড়ে যায়। তাদের যথেষ্ট মনে করেন অ্যাংজাইটি, ওরিডনেস এবং তাদের সমস্ত নিডগুলো তারা পূরণ করার জন্য চেষ্টা করে। এর বিনিময়ে তারা চায় তাদের ছেলে বা মেয়ে তারা যা আশা করে সেটা তারা পূরণ করে। এটা এক ধরনের সেলফিশনেস বলতে পারেন, যদিও এটা আমরা যেভাবে সেলফিশনেস বুঝি সেরকম না, কিন্তু এটা এক ধরনের সেলফিশনেসই হবে। কারণ ছেলে মেয়েকে পড়ানো বা তাদের পিছিয়ে অর্থ ব্যয় করা, সেটা বাবা মার গোল, বাবা মার যে উদ্দেশ্য বা তারা যেরকম চায় ওরকম পূরণ হতে হবে কোনো জরুরি না। প্রত্যেক মানুষ একটা সার্টেন টাইম পরে তার চয়েস চলে আসে। ছেলে মেয়ে যেহেতু বড়ো হয়ে যায়, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, তখন তার সেলফ ইন্ডিপেন্ডেন্সি বেড়ে যায়। তখন সে ইচ্ছাকৃতভাবে তার জায়গায় চুজ করে নেয়। কিন্তু বাবা মা এটা প্যারেন্টস কোনোভাবে এটা মেনে নিতে পারে না। তখনই তার প্যাথোলজি আসা শুরু করে, নানান ধরনের প্রবলেম এক এক করে, ইমোশনালি ডিটাচমেন্ট থেকে ফিজিক্যাল আপনার প্যাথোলজি আসতে থাকে। তো কী পয়েন্টে আসতে পারে? প্রথম পয়েন্ট হলো বাবা, বিশেষ করে বাবাদের ক্ষেত্রে আসি আমরা। প্রথমে বাবা ছেলেকে পুরো দায়িত্ব দেয়, কিন্তু ছেলে পুরোপুরিভাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে দেয়, ধোকা দেয়। পুরো দায়িত্ব দিল, এটা হয়তো দেখা গেলো যে ছেলেকে হোস্টেলে পাঠালো অথবা ঢাকা সিটিতে পাঠালো গ্রাম থেকে, যে ছেলে দেখা গেলো যে এখানে পড়াশোনা না করে অন্য কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত করে দেয়। এটা করার কারণে দেখা গেলো যে একসময় যখন বাবা জানতে পারে, তখন সে মনে করে যে তার ছেলে তাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, জীবন হলো শব্দের অর্থ এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, শব্দটা আমাদের রেপার্টরিতে আছে। কারো কাছে প্রত্যাশা করা, সেই প্রত্যাশা যখন ওই ব্যক্তি পূরণ না করে, তখন তো আমরা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হই। তখন আস্তে আস্তে আমাদের মধ্যে এলিমেন্টস আসা শুরু করে। দ্বিতীয় পয়েন্ট, বাবা বলে আমার মেয়ে নিজের পছন্দে বিয়ে করে। অনেক কষ্ট করে মেয়েকে লেখাপড়া করিয়েছে, পরিবারের সবাই বলছে না মেয়ে লেখাপড়া করে কী করবে, হায়ার এডুকেশনে মেয়েদের দরকার নেই, ইন্টারমিডিয়েট পাস করে বিয়ে দিয়ে দাও। কিন্তু বাবা মনে করছে না, মেয়ে মানুষ, তার একটা আইডেন্টিটি দরকার, জব করবে, আমরা দেখে শুনে ভালো জায়গায় বিয়ে করবে। কিন্তু দেখা গেলো যে মেয়ে এমন কাজ করে বসেছে যেটা বাবার সম্মান নিয়ে টানার শুরু হয়ে গেছে। 3 নম্বর পয়েন্ট, বাচ্চার জন্য মা শহরে থেকে লেখাপড়া করায়, অথচ তারা গ্রামের মানুষ, তার বাবা গ্রামে থাকে। বাট যেহেতু ছেলে ভালো কলেজে পড়তেছে, স্কুলে পড়ানোর জন্য তার মা অনেক কষ্ট করে, ত্যাগ স্বীকার করে এখানে একটা রুম নিয়ে তাকে লেখাপড়া করে। কিন্তু দেখা গেলো যে
এত পরিশ্রমের পরও বাচ্চা নম্বর কম পায়। তারা আশা করেছে, ভালো টিচার দিয়েছে, যথেষ্ট টেক কেয়ার করেছে, কিন্তু তারপরে বাচ্চা নম্বর কম পায়। এটা এই বাচ্চার মায়ের জন্য অনেক কষ্ট। বিয়ের পরে ছেলে মায়ের বিরুদ্ধে গিয়ে মাকে কী করে, ছেলেকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, শেখার পর ছেলে বিয়ে করার পর মায়ের বিরুদ্ধে চলে যায়, মায়ের বিরুদ্ধে উল্টা পড়ে। তখন তারা মা স্বাভাবিকভাবে প্রচণ্ডভাবে মর্মাহত হয়। টিচারের ছেলে রাস্তায় মাতলামি করে, টিচারের অবস্থাটা কী হবে ভাবে। টিচারের ছেলে যদি এখন মনে করেন যে একজন টিচার, সেই রিনাও টিচার বা টিচার, সবাই তাকে সম্মান করে, এখন এই টিচারের ছেলে সে যদি সামাজিক এমন কোনো অড কাজ করে, তাহলে টিচারের অবস্থা কী হবে। ছেলে নিজের পছন্দে বিয়ে করে, ছেলে নিজের পছন্দে বিয়ে করতে চায়, মা নিষেধ করে, ছেলে মাকে বলে তুমি আমার মা না। তখন ওই মায়ের কী অবস্থা হবে চিন্তা করেন। মা চাচ্ছে যে ছেলে তাদের পছন্দে বিয়ে করুক বা ভালো মেয়ে বিয়ে করুক, কিন্তু ছেলে যে কোনো কাউকে পছন্দ করে এবং তাকে বিয়ে করবে। মা বোঝানোর পরও সে সেখান থেকে সরে আসে না, তখন মাকে উল্টা ব্লেম করে, বলে যে তুমি আমার জন্য কিছুই করো না, তুমি আমার মা। ছেলে বাইক চায়, বর্তমান সময়ে যাওয়া হয় আর কি, ছেলেবেলেদের এখন ডিমান্ডের কোনো শেষ নেই। এখন বাইক চায়, বাবা মার পক্ষে বাইক দেওয়া কোনোভাবেই সম্ভব না। তখন ছেলে উল্টা মাকে বা বাবাকে বলে তুমি আমার প্রতি কী দায়িত্ব পালন করছো, তুমি আমার মায়ে না। এই সব কেসের ফিলিংটা একই, প্যারেন্টস ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়। কোথার থেকে কার দ্বারা ডিসঅ্যাপয়েন্ট হয়? তার চাইল্ড দ্বারা। তার চাইল্ডের কাছ থেকে তারা যেরকম আশা করেছে, প্রত্যাশা করেছে, সে প্রত্যাশা তাদের পূরণ হয় না। এটা আমি এই এক্সাম্পলগুলো দিয়েছি অ্যাজ ইউজুয়াল এক্সাম্পল, এর বাইরে অনেক এক্সাম্পল আসতে পারে, আশাটা স্বাভাবিক। তবে এর পয়েন্ট মানে এর মূল থিমটা হলো বাবা মা ছেলে বা মেয়ের কাছে যে প্রত্যাশাটা চায়, এটা যখন পূরণ হয় না কোনো কারণে, তারা যখন তাকে মনে কষ্ট দেয়, তখনই আস্তে আস্তে তাদের মধ্যে এইটা গভীর লেভেলে ডেপথ ইমোশনালি গভীরভাবে অ্যাফেক্টেড হয়। ওয়াইফ তার হাজব্যান্ডকে, এরপরে আমরা আসি আরও কী ক্ষেত্রে আসবে। তখন ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য অনেক করে, তার হাজব্যান্ডের দেখভাল করা, তাকে টেক কেয়ার করা, অসুস্থ হলে তাকে সেবা করা, সব কিছুই করে, কিন্তু হাজব্যান্ডের ওয়াইফের প্রতি কোনো মনোযোগ নেই। ওয়াইফ ভাবে বিয়ে করে লাভটা কী হলো, বিয়ের থেকে না হয় ভালো ছিল। এই যে প্রত্যাশা, ওয়াইফদের প্রত্যাশা থাকে যে না হাজব্যান্ডও আমার প্রতি মনোযোগী হবে। এই যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়, যাদের জন্য এত কিছু করে তাদের প্রতি তার অনেক রাগ, গোসা, ক্ষোভ, আলটিমেটাম চলে আসে। কারো মেয়ে হয়তো বিয়ে ঠিকঠাক হয়েছে, বিয়ের দিন দেখা গেলো যে মেয়ে অন্য ছেলের সাথে চলে গেছে, তাহলে প্যারেন্টসের কী অবস্থা হবে? সামাজিকভাবে তার মুখ দেখানোই কষ্টকর হয়ে যাবে। এই যে ছেলে মেয়ের কাছে, ছেলে মেয়ে অথবা হাজব্যান্ড ওয়াইফ খুব ক্লোজ রিলেশন যাদের কাছে, ভাই বোনের ক্ষেত্রে হতে পারে। আমি এরকম একটা ঘটনা জানি, ভাইকে ছেলের মতো করে মানুষ করেছে, কিন্তু দেখা গেলো যে ভাই বড় হওয়ার পর নিজের পছন্দে বিয়ে করে আলাদা হয়ে গেছে। তো অনেক সময় দেখা যাবে যে 3 মেয়ের পরে, 2 মেয়ের পরে, 4 মেয়ের পরে একটা ছেলে হয়। ওই ছেলেটা বাবা মার কাছে কত মূল্যবান, তাকে কত কেয়ারিং করে লালন পালন করে, কিন্তু ওই ছেলে যখন বাবা মার বিরুদ্ধে চলে যায়, এমন কিছু করে বা তাদেরকে অ্যাভয়েড করে, তাদের প্রতি মনোযোগী না হয়, তখন তারা ডিজার্টেড হয়। আস্তে আস্তে ডিজার্টেড হয়ে তারা বিভিন্ন ধরনের অসুস্থতা তৈরি হয়। এখানে যে কমন রুব্রিকগুলো সাধারণত আসতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। প্রথম কমন রুব্রিক হতে পারে যে অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবর্ট, এটা একটা কমন রুব্রিক। এই সবগুলো কেসের মধ্যে আমরা যে এই রুব্রিকটাকে দেখতে পাই, এটা সবগুলো কেসের মধ্যে আছে। এবং এলিমেন্টস ফ্রম কেয়ার ওরিজ, একটা প্রচণ্ড এরা কেয়ার করে এবং তাদের সন্তানদের জন্য প্রচণ্ড ওরিড হয়। এটা যখন তারা উল্টা পায়, তখন তাদের মধ্যে কী হয়? এলিমেন্টস তৈরি হয়, এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে রুব্রিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই সবগুলো কেসের মূল থিমের সাথে রিলেটেড হলো এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আমি যাদেরকে কাছে যা প্রত্যাশা করছি প্রত্যাশা পূরণ হয়। এরপর আসুন অনার উন্ডেড। ছেলে যখন কী করে, এমন আচরণ করে সামাজিকভাবে, বাবা মার সম্মান তখন থাকে না, তাদের অনার উন্ডেড হয়। এরপরে কি আসে? এলিমেন্টস ফ্রম মর্টিফিকেশন।
প্রচণ্ডভাবে মানসিকভাবে কষ্ট পায়, মনের গভীর লেভেলে, লাইক এ ডেথ। একটা মানুষ মারা যাওয়ার পর যেমন শক্ত হয়ে যায়, এরকম পৃথিবীতে বেঁচে থেকেও অনেক অনেক দুঃখ তার মনের মধ্যে আছে, যে তার জীবন তার বলে না, আমরা আমাদের মনটা ভেঙে চৌচির হয়ে গেছে, অর্থাৎ মৃত্যু মানুষের মতো তার ইমোশন লেভেল চলে গেছে। এটাকে বলে মর্টিফিকেশন, মনোকষ্ট গভীর লেভেলে। এরপরে যদি আপনি আসেন হিউমিলিটেড ফিলিং, একটা অপমানজনক ফিলিং। তারপরে আসেন এলিমেন্টস ফ্রম মর্টিফিকেশন, তো বললামই। এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সেটাও বললাম। এলিমেন্ট ফ্রম এমব্রেসমেন্ট, এমন কোনো কাজ করলো যে সমাজে তার সারাউন্ডিংয়ে মানুষের সাথে কি মুখ দেখাতে পারে না, বিব্রত বোধ ফিল করে। এই কয়েকটা রুব্রিকের মধ্যে যদি আমরা থাকি, দেখেন এখানে খুব কমন কয়েকটা মেডিসিন আমরা দেখতে পারি, সেটা হলো যে এস্ট্রাবেজিকের ইগনিশন, এট্টামিয়ার, কার্সিনোসিন এবং অ্যাসিড পস। রুব্রিক একটু এদিক ওদিক করলে এই চারটা মেডিসিন মধ্যেই, চারটা পাঁচটা মেডিসিনের মধ্যেই থাকবে। তো এখন আমি ছোটো ছোটো করে ডিডি করে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে পিছন থেকে আসি অ্যাসিড পস ক্ষেত্রে আছে। অ্যাসিড পস যখন এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডাউজিনেস, খুব ইন্টারেস্টিং একটা রুব্রিক আছে অ্যাসিড পসের। রুব্রিকটা আমি বলে দিচ্ছি, সিঙ্গেল রুব্রিক। এই রুব্রিকটা জানা থাকলে তাহলে সহজেই অ্যাসিড পসকে আপনি বুঝে ফেলতে পারবেন, আর অন্যগুলো না জানলেও চলবে। বাকি আলোচনাটা না বললে হবে। এলিমেন্ট ফ্রম sickness, রুব্রিকটা আমি পাচ্ছি না, সিঙ্গেল রুব্রিক। আমি আমার মেমোরি থেকে আউট হয়ে গেছে রুব্রিকটা। মেমোরি থেকে আমার খুব ইন্টারেস্টিং রুব্রিক। এই পাঁচটা রুব্রিক, পাঁচটা মেডিসিনের সাথে আমি অল্প অল্প করে ডিডি করে দেবো। সিচুয়েশনটা এরকমই, কিন্তু প্রত্যেকের ভিন্ন ভিন্ন প্যাথোলজি ভিন্ন ভিন্ন আসবে বা এক্সপ্রেশন ভিন্ন ভিন্ন হবে, মূল থিম একই রকম। সবাই এই কজ নিয়েই আসে। এটা ডাউজিনেস একটা রুব্রিক আছে। এই ডাউজিনেসটা যে কোথায় আছে এই মুহূর্তে, ডাউজিনেস কোন রুব্রিক? ডি যাক, টাইম লস করি না, আমি পরে জানিয়ে দেবো আপনাদেরকে। তাহলে আমরা কি বলতেছিলাম? অ্যাসিড পস। অ্যাসিড পস যখন ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয় তার খুব আপনজনদের দ্বারা, ছেলে মেয়ে, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, তখন তার প্যাথোলজিক্যাল কিছু সমস্যা শুরু হয়। সেই প্যাথোলজিক্যাল থেকে শুরু করে সে ধীরে ধীরে গ্রিফের দিকে চলে যায় এবং তা ইনডিফারেন্সের দিকে চলে যায়। ইনডিফারেন্স লেভেলে সে তখন চলে যায়। ইনডিফারেন্স লেভেলে চলে যায়, সব কিছু থেকে সে নিজেকে সরিয়ে রাখে, প্রত্যাহার করে। সে কী করে? তার মধ্যে একটা জীবাণী ভাব চলে আসে। মানে যে লোকটা প্রচণ্ড
অ্যাসিড পজ হলো আনকনসাস ড্যান্সিং, অর্থাৎ সবার জন্য এত বেশি কেয়ারিং করে, ছেলেমেয়ের জন্য বা তার পরিবারের লোকদের জন্য এত বেশি কেয়ারিং করে, যখন কোনো কারণে এই কেয়ারিংটা প্রত্যাশা অনুযায়ী অন্যরা তাকে সেই ফিডব্যাক দিতে পারে না, তখনই সে অটোমেটিক প্যাথোলজির দিকে চলে যায়। প্যাথোলজি যখন শুরু হয় তখন সে ইন্ডিফারেন্সে চলে যায়। ইন্ডিফারেন্স যখন যায়, ইন্ডিফারেন্স লেভেলটা এমনভাবে আসে, দেখবেন যে এরা হয়তো জয়েন্টে পেইন শুরু হয়ে গেল, হয়তো দেখা গেলো তার উইকনেস চলে আসলো প্রচণ্ডভাবে, হয়তো সুস্থ মানুষ হঠাৎ করে দেখা গেলো তার ডায়াবেটিস শুরু হয়ে গেলো। আপনি এই যে অ্যাসিড পজ ডায়াবেটিসের উপর কাজ করে, সব রোগীদের ক্ষেত্রে কাজ করবে না, এদের পিছনে কোনো না কোনোভাবে আপনি দেখবেন প্রচণ্ডভাবে তাদের আপনজনের প্রতি প্রচণ্ড কেয়ারিং করেছে, ড্যান্সিং করেছে। পরবর্তীতে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে সে এমন কোনো ভাইটাল রিলেটেড কোনো ডিজিজে সে আক্রান্ত হয়েছে, অর্থাৎ হলো তার পেইন, সমস্ত শরীরে জয়েন্ট পেইন শুরু হয়ে গেছে। প্যাথোলজিটা খুব জোরে সোরে তার মধ্যে প্রভাব বিস্তার করে, এত জোরে প্রভাব বিস্তার করে যে তাকে ডাউন লেভেলে নিয়ে যায়। আমি বুঝতে পারছি কিনা জানি না। হঠাৎ দেখবেন একটা লোক সুস্থ মোটাসোটা তাগড়া ছিল, হঠাৎ করে একদিন তাকে আরে একদম শুকিয়ে গেছে, কী ব্যাপার তোমার ডায়াবেটিস? আরে হঠাৎ করে তোমার ডায়াবেটিস হলে তোমার তো ভালোই দেখছিলাম। যখন তার সাথে আপনি কথা বলবেন, অ্যাসিড পজের এই সিমটমটা পাওয়ার খুব সম্ভাবনা আছে। অ্যাসিড পজে কোনো না কোনোভাবে গ্রিভ এবং ডিসেপশন তা আপনজনদের দ্বারা হয়, তখন ডাইরেক্ট তার শরীরের উপর একটা বিরাট প্রভাব পড়ে, তার ভাইটাল ফ্লুইডের উপর, অর্থাৎ তার উইকনেস লেভেলে চলে যায়, সে তখন জিমানি লেভেলে চলে যায়। ডাউজিনেস একটা মাইন্ডের মধ্যে রুব্রিক আছে, এই রুব্রিকটা আমি এখন বের করতে পারতেছি না, কোথায় আছে আমাকে দেখতে হবে, দেখে পরে বলতে হবে। আমার খুব এই চেনা জানা একটা রুব্রিক, কিন্তু এখন আমি এই মুহূর্তে আমি দেখছি না। এই হলো ব্যাপার, এটা হলো অ্যাসিড পজের ক্ষেত্রে গেল। 2 নম্বর আসেন, এটা প্রত্যাশা মানে কি? আমি আরও 2-1 জায়গায় বলছি, আপনার মনে থাকতে পারে। একজন হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসিড পজ কখন আসে? আমাদের সমস্যাটা কী হলো, আমরা অন্যের দেখা দেখি সব কিছু করতে চেষ্টা করি, অন্যের মতো হতে চাই। তো মনে করেন যে আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশের যাই, আমাকে একদিন এক ডাক্তার বলতেছে, খুব একদম রিমোট এরিয়া, আমাকে বলতেছে, স্যার আমি ঢাকায় প্র্যাকটিস করব। এখন কেন, এখানে কী অসুবিধা তোমার? না, ঢাকায় তো এখন অনেক টাকা ইনকাম করতেছে, অনেক কিছু হইতেছে, আমি আসলে ওখানে যে একটা চেম্বার করবো, ওখানে গার্মেন্টসের আমাদের দেশের অনেক লোক আর চাকরি করে, ওখানে একটা চেম্বার করবো। আমি বললাম যে তোমার এখানে তো ভালোই আছো, তুমি সেবা দাও, ভালো করে পড়াশোনা করো, ঢাকা আর গ্রাম কি একই তো, চেম্বার যেখানে তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো সেখানেই তোমার চলবে। সে বলে, না আমি ঢাকায় প্র্যাকটিস করো। ঠিক আছে, করো, তোর পরিচিত হ্যাঁ পরিচিত লোক আছে, আমাকে দোকান ঠিক করে দিবে, আমি নেব। আমি এই কেসটা এই জন্য বলছি, ওর পরে আর আমি এই কাহিনি জানি না, এরপরে আর আমি ওর সাথে যোগাযোগ করি না, ও জানি না। এরকম ডাক্তার হয়তো দেখা গেলো যে গ্রাম থেকে ঢাকায় এসেছে, দেখছে যে এখানে আসলে তো লাখ লাখ টাকার মালিক হয়ে যায় ডাক্তাররা, এখানে প্রচুর রুগী পাওয়া যায়, এক গ্রামে সামান্য টাকা দেয়, এখানে তো অনেক টাকা দেয়। এরকম প্রত্যাশা নিয়ে হয়তো দেখা গেলো যে দেশের চেম্বার ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ধার কর্জ বা কোনোভাবে কালেক্ট করে আত্মীয় স্বজন থেকে এটা খুব সুন্দর করে হাইফাই করে একটা চেম্বার করে। বাট কিছুদিন পর দেখে যারি সর্বনাশ, যে আশা করে এখানে এসেছে সমস্ত টাকাই বৃথা। তখন তার মধ্যে এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে গেলো, তখন দেখবেন যে শারীরিকভাবে উইক ফিল করতেছে, জীবাণী চলে গেছে, কোনো কিছু একটা ইনডিফারেন্স লেভেলে চলে যায়। খুব মনোযোগের খেয়াল রাখতে অ্যাসিড পজের যেটা, তখন তার আর কোনো কিছু ভালো লাগে, সে প্রত্যাশা করে এসে কিন্তু এসে দেখে যেখানে আসে ঢাকায় যায়, গাজীপুর এলাকা আশুলিয়া এলাকা যেরকম ভাবছে সেরকম তো না, অনেক স্ট্রাগল, অত সহজ না। যারা করতেছে যারা এখন নতুন আসতেছে তাদের পক্ষে ওখানে যে এক্সপেন্ডিচার এটা ব্যয় মেটানো খুব টাফ। তো গ্রামে ভালো ছিল, তখন তার মধ্যে আস্তে আস্তে প্যাথোলজি আসা শুরু করবে। প্রথমে ইমোশনাল লেভেল থেকে আস্তে আস্তে ফিজিক্যাল লেভেলে প্যাথোলজি। এই প্রসঙ্গে আর আলোচনা করি না। পরের মেডিসিন হচ্ছে কার্সিনোসিন। আপনার বহুবার জানছে, একটা
একটা রুব্রিকই আপনার জন্য যথেষ্ট কার্সিনোজেন চেনার জন্য। ডিলেশন মার্টারডিস প্রায় রুব্রিকের মধ্যে কার্সিনোজেন দেখবেন। কেন? কার্সিনোজেন প্রুভিং মেডিসিন না, এটা আপনারা অনেকে জানেন না, জানেন হয়তো। প্রুভিং মেডিসিন, এটা ক্লিনিক্যাল প্রুভিং মেডিসিন, যার কারণে যারা এই রেপার্টরিতে কার্সিনোজেন ঢুকিয়েছে তারা অধিকাংশ ক্লিনিক্যালে সব জায়গায় কার্সিনোজেন লাগিয়ে দিয়েছে। দেখবেন যে সব রুব্রিকের মধ্যে কম বেশি কার্সিনোজেন আছে। 50টা রুব্রিকের মধ্যে 40টার মধ্যে আপনি কার্সিনোজেন। তো এটা আমাদের জন্য মুশকিল, ডিডি করে কীভাবে বেরোবে। একটা রুব্রিকে কার্সিনোজেন একা আছে, 2-4টা রুব্রিকের মধ্যে একা আছে সিঙ্গেল। ডিলেশন মার্টার্ডের মধ্যে সে এক। মার্টার্ড মানে হলো কোনো কাজে নিজের এত আমরা স্যাক্রিফাইস করি। স্যাক্রিফাইসের বিভিন্ন ধরনের রুব্রিক আছে, কিন্তু স্যাক্রিফাইসের সর্বশেষ স্যাক্রিফাইসিং হলো মার্টার্ড করা, দেশের জন্য জান দাও। এটা সকল মানুষের পক্ষে সম্ভব না। আমাদের দেশে যখন স্বাধীন হয়েছে তখন কয়জন এই যুদ্ধ করতে গেছে? অনেক লোক যায়নি, তারা শক্তি সামর্থ্য ছিল, তারপরে তারা যায়। কেন জানে? দেশপ্রেম বা কোনো কিছুর জন্য ডেডিকেশন হওয়া, নিজের সেখানে কোনো স্বার্থ নেই, সিঙ্গেল স্বার্থ নেই। অন্য যতগুলো মেডিসিন আমাদের আছে ডেডিকেশন হয়, স্যাক্রিফাইস করে, এর মধ্যে কোনো না কোনো তাদের ইন্টেনশন থাকে। এখন স্যাক্রিফাইস করছে, পরবর্তীতে ছেলেমেয়ের জন্য স্যাক্রিফাইস করে, ছেলেমেয়েরা বড় হবে, একটা কিছু করবে, এই নাম হবে, প্রেম হবে, প্রত্যেকের একটা ইন্টেনশন। কিন্তু একমাত্র কার্সিনোজেন যেখানে সে কোনো প্রকার ইন্টেনশন ছাড়া মার্টার্ড। এজন্য তার কেয়ারিংটা অন্য আদার্স কোনো মেডিসিনের সাথে কেয়ারিংয়ের মিলবে না, স্যাক্রিফাইসটা অন্য মেডিসিনের সাথে মিলবে না। সে স্যাক্রিফাইসটা জান দিয়ে করে, মন দিয়ে করে, দিল দিয়ে করে, প্রাণ দিয়ে করে, কোনো প্রত্যাশা করে না কারো কাছে। এই জন্য কার্সিনোজেনেও আপনি দেখবেন ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে আছে। কিন্তু ওই জন্য আমি আপনাদেরকে বলি, অনেক রুব্রিকের মধ্যে থাকবে, সব রুব্রিক থাকলেই আপনাকে ওটার উপরে জোর দিয়ে ওই রুব্রিক ধরে আপনাকে মেডিসিন সিলেক্ট করা জরুরি না। কেন? রুব্রিক থেকে মেডিসিন যাচাই করাও একটা বিরাট কঠিন কাজ এখন বর্তমান সময়। এই জন্য অত দূরে না যায় ছেলেমেয়ের প্রতি বা তার আপনজনের প্রতি যে কার্সিনোজেন যে দায়িত্ব পালন করে, এটা একদম কোনো প্রকার সেলফলেসনেস, কোনো প্রকার পুরোপুরিভাবে সেলফলেসনেস এবং কোনো প্রকার নিঃস্বার্থভাবে সে করে। এবং এটা এমন এক পর্যায়ে গিয়ে করে, সে জীবনের অনেক কার্সিনোজেনের রোগী, ডায়াবেটিস রোগী পাবেন। তাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, তারা প্রথম জীবনে এত কষ্ট করেছে কাদের জন্য? হয়তো বাবা আর্লি এজে মারা গেছে, পুরো সংসারের দায়িত্ব নিজে পড়েছে, অনেকে পড়ে নেই, পুরো সংসারের দায়িত্ব নিয়েছে, রাত দিন কাটছে, জীবনের দিকে তাকায়নি। এটা হলো কার্সিনোজেন। আর আগাচ্ছি না। নেট্টামিওর কী করে আসলে? নেট্টামিওরের মূল থিমটা কী? নেট্টামিওর রেসপন্সিবিলিটি নেয়, ডিউটির মধ্যে আছে, আবার সে সেন্স মোরাল ফিলিং ওয়ান্টের মধ্যেও আছে। প্রথম কথা হলো নেট্টামিওর একটা পিকুলিয়ার মেডিসিন। সে নিজেকে বাইরের জায়গায় সমাজে তার ডিগনিটিকে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের অ্যাকশন করে। এই জন্য তার উইক পয়েন্টগুলোকে সে সবসময় হাইড করার চেষ্টা করে, যাতে উইক জিনিসগুলো অন্যের কাছে, এই জন্য সে কম কথা বলে। তার দুঃখ যাতে অন্যের চোখে না ধরা হয়। কিন্তু ব্যক্তি মানুষ হিসাবে সে খুব একটা ভালো মানুষ না। যা কিছু দুটা ডবল রোল সে করে, অ্যাফেক্টেশন করে, যেহেতু বাহ্যিক একরকম প্রকাশ, বাইরে আরেক রকম প্রকাশ। এটার কোনো উদ্দেশ্য থাকে না, অন্যকে ফাঁসানোর কোনো উদ্দেশ্য থাকে না। সে চায় সমাজে তার একটা গুণ, নাম, সুনাম এটা যেন ঠিক থাকে, সকলের কাছে তার একটা গুডউইল থাকে। বাট কোনো কারণে যদি তার উইকনেস সে বুঝতে পারে যে আমার দুর্বলতা অন্যের কাছে প্রকাশ হয়ে গেছে, বা আমার কোনো এমন কোনো অসুস্থতা অন্যদের চোখে ধরা পড়ে গেছে, তাহলে কিন্তু সে প্রচণ্ডভাবে এবং ডিসঅ্যাপয়েন্টমেন্ট, গ্রিপে চলে যায়। সে এটা কখনো মেনে নিতে চায় না। অন্যের করুণা, সিম্পেথি, দয়া, ভালোবাসা, পিটি, এটা তার জন্য মিসফরচুন। এগুলো সব রুব্রিক আছে, দেখে নিন। এখানে যে সমস্যাটা হলো, সে যে দায়িত্ব, রেসপন্সিবিলিটির মধ্যে আছে, ডিউটির মধ্যে আছে, সে যে দায়িত্ব পালন করে ম্যানেজারের, অর্থাৎ তার যতটুকু দায়িত্ব পালন করার দরকার তার থেকে অনেক হাটকে পালন করে।
মানে সেন্টার থেকে পেরিফেরির থেকে দূরে গিয়ে সে দায়িত্ব পালন করে, অর্থাৎ যেটা কোনোভাবেই তার নেচার তার স্টিমিনার সাথে মিলে চলে না, কিন্তু তারপর সে করে। এই জন্যই করে যাতে সমাজের লোকেরা কখনো ব্লেম করতে না পারে যে এই ব্যক্তি রেসপন্সিবিলিটি নেয় না, এবং তার একটা সুনাম তৈরি হচ্ছে সমাজে। এই জন্য কেউ তাকে আঙ্গুল তুলতে পারবে না। এই জন্য একটা মেয়ের মেইন কথা, এটা দিল থেকে সে করে না, এটা লোকজনকে দেখানোর জন্য। সে রেস ফিলিং অলওয়েজ, সে একটা দুঃখী ভাব, যার দুঃখ যাতে অন্যের কাছে প্রকাশ না হয়, এই জন্য সবসময় সে নিজেকে কেন কম কথা বলে, কখনোই তার নেগেটিভ জিনিস অন্যের কাছে চলে যায় কিনা। এবারে খুব সতর্ক, কথা বলার সময় চেপে মেপে সব কিছু বলে। সে তার উইক পয়েন্টগুলো কখনো অন্যের কাছে প্রকাশ করতে জানে, কিন্তু সে দেখা গেলো যে পরকিয়া করে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সাথে জড়িত, কিন্তু বাহ্যিক লেভেলে সে খুব পিওর মানুষ থাকে। কিন্তু কোনো কারণে যদি এটা প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন সে ওরিড হয়ে যায়, তখনই তার প্যাথোলজি আসা শুরু করে। ঠিক আছে, যেহেতু মোরাল ফিলিং ওয়ান্টের মধ্যে নেটটামিউ আছে। এবং আমরা বলেছিলাম কোনো একটা জায়গায় যে সাইকোডাইনামিক্যালি হাজব্যান্ডের যদি কখনো, আমি বলছি না সব কিছু হবে, এটা আমি যা বলি এটাকে একেবারে 100% গ্রহণযোগ্য বলে মেনে নেবেন। আর অনেক কেসে পাবেন, 2-4টা কেসে পাবেন এরকম, ঠিক আছে, তো পাওয়া যায় অ্যাজ ইউজুয়াল পাওয়া। হাজব্যান্ডের যদি কিডনি ডিজিজ হয়, ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা আছে। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, আমরা ওইভাবেই কোশ্চেন করে আগাইতে পারি। কারণ এখানে কিছু বলতে পারে না, সে এখানে কিছু বলতে পারে না, একটা জায়গায় গিয়ে নিজেকে আটকেই ফেলে। এই জন্য তার ভাইটাল অর্গান কিডনিতে এফেক্ট হওয়া শুরু করে। কিডনির কাজ হলো ফিল্টারিং করা। আমি ক্যান্থারিস বলেছিলাম, আমাদের প্রয়োজনীয় জিনিস সর্বশেষ ফিল্টারিং করে কিডনি, প্রথমে লিভার করে, তারপর কিডনি করে। এইখানে গিয়ে গোলমাল করে, ঠিক আছে, একটা মেয়ের থেকে বের হয়ে যায়, ইংলিশিয়ায় চলে যায়। আমরা আমাদের ম্যাথমেটিক্যাল মধ্যে যত মেডিসিন আছে, সবচেয়ে মোরালিস্টিক মেডিসিন হলো ইগনিশিয়া। ইগনিশিয়া কখনোই পরিবারের প্রতি এত বেশি কেয়ার করে, কিন্তু সে সামান্য অ্যাকনলেজমেন্ট চায়, অ্যাপ্রিসিয়েশন চান না, অ্যাকনলেজমেন্ট নামে কোনো রুব্রিক নেই, কিন্তু ইগনিশিয়ার ফিলিংসের সাথে আছে। অ্যাকনলেজ মানে কি? প্রাপ্তি স্বীকার, অর্থাৎ তোমরা আমাকে একটু সামান্য স্বীকৃতি দাও, আমি তো তোমাদের জন্য জীবনটা উৎসর্গ করে দিলাম। ইগনিশিয়া সাধারণত তার সেন্টার থাকে ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলির বাইরে সেই ভাবে, ঠিক আছে, এটা আইডিয়ালিস্টিক মেডিসিন। ফ্যামিলিকে কখনোই ছোটো করতে চায় না, এটা বহুবার আমি আলোচনা করছি, আপনারা জানেন। ইংলিশের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন, আমার বইটা পড়বেন তাতেও বুঝবেন, প্রচুর ইংলিশের লেখা আছে। এই যে মোরালিস্টিক পেশেন্ট, এ প্রচণ্ড কেয়ারিং, হোল হার্ডলি কেয়ার করে, বাট যখন ওদের কাছ থেকে সামান্য অ্যাকনলেজমেন্ট পায় না, সারা জীবন ছেলে মেয়ের জন্য করে গেছে, ছেলে মেয়ের সারা জীবন তাকে পিটাইছে মানে কি তার ব্যবহার আচরণ খারাপ ব্যবহার করছে। এটা ইগনিশিয়া একটা সময় গিয়ে তার কাছে মনে হয় না, এরা শুধু আমাকে শুধু এক চেটিয়া খালি আমি দিয়েই গেলাম, এদের কাছ তো কিছু পেলাম না। তখন ইগনিশিয়া 90% লেভেল পর্যন্ত মোরালিস্টিক লেভেল থাকে, তারপর ডিসকনসার্ট লেভেলে যায়। এটা লম্বা ইতিহাস বলতে গেলে এখন সময় পার হয়ে যাবে, একটুক পর্যন্ত থাকেন, বাকিটা বই পড়বেন, তারপরে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা অনেকবার আলোচনা করবো, ক্লিয়ার হয়ে যাবে। ইগনিশিয়া আপনি চেম্বারে পেশেন্টের সাথে কথা বলতে, অনেকগুলো মেডিসিন আছে, পেশেন্টের সাথে কথা বলতে বলতে বুঝে যাবেন যে হি ইজ দ্য ইগনিশিয়া। এই কোয়ালিটিটুকু আপনাকে অর্জন করতেই হবে, কোনো বিকল্প নেই। আপনি যদি মনে করেন যে না আমি এই ইগনিশিয়াকে কন্ট্রাডিক্টরি সিমটম দিয়ে বের করবো, হ্যাঁ, তাহলে সেটা একটা হয়তো পারবেন, কিন্তু আপনি অরিজিনাল ইগনিশিয়াকে চিনবেন। ইগনিশিয়া চেনা একজন ডাক্তারের জন্য, একজন হোমিওপ্যাথি ডাক্তারের জন্য একটা কোয়ালিটিফুল এটা আপনার জায়গা দরকার, যে তিনি ইগনিশিয়াকে চেনেন, তাহলে তার জন্য অনেক ড্রাগ প্রেসক্রাইব করা খুব সহজ হয়ে যাবে। যদি ইগনিশিয়াকে সে একবার চিনি ফেলতে পারে, তার চেম্বারে তার সামনে বসে পড়বে, চিনি ফেলে। আমি বহু জায়গায় বিভিন্নভাবে আপনাদের বলছি, কে আগে বসে এটার মধ্যে আপনি ইগনিশিয়া চিনবেন। রেকর্ডিংগুলো ভালোভাবে শুনবেন, তাতে ক্লিয়ার।
এরপরে আসি আমরা স্ট্রাভিসিকিরা। স্ট্রাভিসিকিরা আপনারা জানেন, স্ট্রাভিসিকিরা প্রচণ্ডভাবে সেলফ ডিনাইয়ের একটা মেডিসিন। 3টা মেডিসিনের মধ্যে স্ট্রাভিসিকিরা একটা। নিজের প্রয়োজনকে অস্বীকার করে প্রায়োরিটি দেয় কাকে? যারা তার আপনজন, ছেলে মেয়ে হতে পারে, ওয়াইফ হাজব্যান্ড হতে পারে, ভাই বোন হতে পারে। স্ট্রাভিসিকিরার পিছিয়ে একটা উদ্দেশ্য থাকে, সেটা নেম এবং ফ্রেম। সামাজিকভাবে সবাই তাকে ভালো বলবে, সোশ্যাল পজিশনের ব্যাপারে খুব স্ট্রাভিসিকিরার কয়েকটা গুণ আমি এর আগেও বলছি কোনো জায়গায়। একটা হলো সে মোরাল, সে চায় তার মোরালিটির ব্যাপারে কেউ কোশ্চেন না করুক। 2 নম্বর হচ্ছে সে নেম এবং প্রেম চায় সমাজে, এবং স্ট্রাভিসিকিরার কেউ যাতে তাকে ছোটো করতে না পারে। খুব ডিগনিফাইড সেন্সিটিভ মেডিসিন, যাতে কোনোভাবে কারো দ্বারা যদি সামান্য ডিগনিটিতে যাতে আঘাত না আসে, ইন্ডিগনেশন যাতে লেভেলে যাতে না যায়, এই জন্য সে সবসময় কেয়ারফুল থাকে। এমন কোনো কাজ করবে না, সব জায়গার মধ্যে সে কন্ট্রোল, সব জায়গার মধ্যে কন্ট্রোল। ইংলিশের হাসি অন্যরকম। ইংলিশের হাসি যদি আপনি দেখেন না, তাতে বুঝবেন যে কন্ট্রোল কারে বলে। যাই, এই প্রসঙ্গ যাচ্ছি না। স্ট্রাভিসিকিরা প্রচুর কেয়ার করে তার পরিবারের লোকদের। এই যে পয়েন্টগুলো আমরা প্রথমে আলোচনা করেছিলাম, কিন্তু একটা সময় গিয়ে সে কেউ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়। এই জন্যই হয় যে তাদের জন্য যা কিছু করেছে জীবনে, নিজের স্যাক্রিফাইস করে ছেলেমেয়েদের জড়ছে। একটা ছেলে মেয়ে কী হবে? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তার নাম হবে। কিন্তু দেখা গেলো যে ছেলে শহরে পাঠিয়েছে, ছেলে রাজনীতি করেছে, লেখাপড়া করেনি। মেয়ে নিজের পছন্দে বিয়ে করেছে, সম্মান চলে গেছে। এই যে স্ট্রাভিসিকিরা মান সম্মানের ব্যাপারে খুব সচেতন হয়। ডিগনিটি যেখানে তার ঘাটতি হয়, সেখানে ইংলিশ এই স্ট্রাভিসিকিরা জিন্দাল আছে। এ পর্যন্ত মোটামুটি এই আলোচনাগুলোর সাথে এই 5টা মেডিসিনের ছোট ছোট ডিটি করব। এখন আমি 2টো মেডিসিনের প্র্যাকটিক্যাল এক্সপ্রেশন আপনাকে বলে দিচ্ছি, মিস হবে না। চেম্বারে আপনি বুঝে ফেলবেন। কোকোটিস টুমাস, COQUETTISS, কোকোটিস টুমাস। মারাত্মক সমস্যা আমাদের এই বাংলা ডিকশনারি। আমি সমালোচনা করছি না, আমি অত বড় উদ্ধতপূর্ণ ক্ষমতা নেই আমার সমালোচনা, কিন্তু অর্থ যা লিখে গেছে, এই অর্থ যদি ধরেন তাহলে শেষ। সিলানি পদ কোকোটিস অর্থ লিখে গেছে। এর মারাত্মক, আমাদের রেপার্টরির জন্য মারাত্মক ভুল ওয়ার্ড, একদম ভুল। ওই শব্দ যদি আপনি পড়ে যদি আপনি এই রুব্রিক ইউজ করতে চান, তাহলে একেবারে গেল। কোকোটিস টুমাস এটা খুব প্র্যাকটিসিং একটা রুব্রিক, ডে টু ডে লাইফে ইউজিং রুব্রিক। কীভাবে ইউজ হবে সে নিয়ে একটু আলোচনা করি, প্র্যাকটিক্যাল আপনি আলোচনা করেন। দেখেন, কোকোটিস হলো, আমরা যদি সহজভাবে বলি, একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন। অন্যরা তার প্রতি, যে ব্যক্তি কোকোটিস করে, সে চায় তার প্রতি অন্যরা অ্যাট্রাক্টেড, আকর্ষিত হোক। এই জন্য সে তার অঙ্গভঙ্গির চেহারার মধ্যে এমন কিছু করবে, পোশাকের মধ্যে করবে। তেমন আমরা অনেক সময় সেলিব্রিটিদের টিভি প্রোগ্রামে দেখবেন, ডোন্ট মাইন্ড, আমি সোশ্যাল মিডিয়াতে আসলে তো খোলামেলা বলা ঠিক না, অনেক সময় দেখবেন তারা বিভিন্ন ধরনের ড্রেস পরে। ওই ড্রেসটা আপনি দেখলে মনে হবে যে আটটু যদি দেখতে পারতাম ভিতরে, এই আকর্ষণ তৈরি করে। এটাই তো কোকোটিস। কোকোটিসের এখন তাহলে কি আপনি এক শ্রেণীর মানুষের মধ্যে ইউজ করবেন? শুধু মেল তাহলে কীভাবে ইউজ করবেন, বাচ্চাদের কীভাবে ইউজ করবেন, তারা কীভাবে করবেন? এখানে কোশ্চেন দাঁড়ায়। রুব্রিক তো সকলের জন্য, মরবাইড কন্ডিশনার সবাই ক্ষেত্রে ইউজ হয়। এটি আমাদের আজকে আলোচনার বিষয়। পেশেন্ট আপনার সামনে এসে এমনভাবে তার এক্সপ্রেশন করবে, সেখান থেকে আপনি কোকোটিস, পেশেন্ট এসে বলবেন না আমি কোকোটিস, আপনাকে বুঝতে পারতে হবে পেশেন্টের এক্সপ্রেশনের মাধ্যমে। এখানে দেখেন পালসিটিলার মতো মেডিসিন, সেই কোকোটিসে এসে বসে আছে। আপনি ভাবতে পারেন? আমি 1-2টা মেডিসিন একটু এক্সাম্পল দেবো আপনাদেরকে সহজে বোঝার জন্য। পালসিটিলা আসলে মূলত পালসিটিলা কী চায়? পালসিটিলা একটা লেজি এবং খুব অলস টাইপের মানুষ। সে তার কাজকর্ম এক্সপার্ট না, মহিলা যদি হয় কখনোই সে কাজকর্ম করতে ইচ্ছুক না, এবং কোনো জিনিসের গভীরে যায় না পালসিটিলা। এবং পালসিটিলা দেখবেন যে
গ্রেভিয়ার ডিজিজের মধ্যে খুব কম ইউজ হয় না, এমনটা না, হয় কম ইউজ হয়। কেন কম ইউজ হয়? এ অত গভীরে যেতে চায় না কোনো জিনিস। বাচ্চা হচ্ছে না তাতে কী আছে, আমি তো চেষ্টা করছি। কেউ যদি বলে আমি কী করবো, সামান্য সময়ের জন্য একটু রাগ করে আবার নর্মাল। অন্যের ডিপেন্ডেন্ট অফ আদার, অন্যের উপর সে খুব বেশি ডিপেন্ড করতে পছন্দ করে এবং অন্যের রেস্কিউতে থাকতে সে খুব ভালোবাসে। এই পালসিটিলা অন্যকে ম্যানিপুলেট করে তার সমস্ত কাজগুলো আদায় করে। ম্যানিপুলেট মানে হলো স্কিলফুলি, কারোর সাথে দ্বন্দ্বে না গিয়ে স্কিলফুলি তার উদ্দেশ্য হাসিল করা, তার উদ্দেশ্যটা লক্ষ্যে পৌঁছানো, এটা হলো ম্যানিপুলেট। পালসিটিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, যেটা অনেক মেডিসিন আছে ম্যানিপুলেট, কিন্তু পালসিটিলার কোর ফিলিং হলো ম্যানিপুলেট। সে হাজব্যান্ডকে ম্যানিপুলেট, ডাক্তারকে ম্যানিপুলেট করে। পালসিটিলার ব্যাপারে আশপাশের লোকরা খুব একটা খারাপ কমেন্টস করে। খারাপ কমেন্টস করলেও সেটা পজিটিভলি বলে। হয়তো শাশুড়ি বলবে যে আমার বউটা খুবই ভালো, ভদ্র, কিন্তু কাজকর্ম করতে পারে না, ও তো একটু দুর্বল, আমি মেনে নিয়েছি, বউটা খুব ভালো। হাজব্যান্ডকে এমনভাবে ম্যানেজ করে নেয়, হাজব্যান্ড তার সাথে খুব ভালো বিহেভিয়ার করে এবং অন্যকে খুব সহজেই তার ফাঁদে ফেলতে পারে। এবং ডাক্তারকে কীভাবে ফেলে, বয়স্ক মহিলা আসলে বলবে তুমি তো আমার ছেলের মতো, আপনি 200 টাকা কম রাখবেন, প্রয়োজনে ভাড়াও দিয়ে দেবেন। আমার ছেলে, আমি তোমার জন্য, আমি তো বয়স হয়ে গেছে, দেখো আমি তোমার জন্য দোয়া করে দিতেছি, ফি কম নেবেন বা ফি নেবেন না এটা বলার দরকারই নেই। আপনাকে সে ম্যানিপুলেট করে দিচ্ছে, আপনি বলবেন যে না না খালাম্মা বা চাচি যাই বলেন আপনার পয়সা দিতে হবে না, যাক পয়সা দিলে দেন আপনি, আমার তো এই ফি, আপনি একটু টাকা না বাকিটা আপনি, এটা আপনাকে আমি মিষ্টি খাওয়ার জন্য দেবো। পালসিটিলা আর সে জানে যে কীভাবে টাকা, ডাইরেক্ট টাকা কমের কথা কখনো বলবে, বার্গেনিংয়ে যাবে, অন্যকে সে ইউজ করে, ইউজার। একজন ইয়াং লেডি আপনার কাছে আসছে, বিবাহিত মহিলা, শাড়ি পরে আসছে, শাড়ি পরা তখন মনে করে বললো যে ডাক্তার আমার এখানে না, দেখেন 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 একটু একটু উঠাই দেবো, এখন এই দেখেন এই জায়গাটা আমার ব্যথা, শাড়ি তো পরছে, ব্লাউজের একটু জায়গা উঠে একটা দেখবে, এটি হলো কোকেটিস, আপনি একটু আকর্ষিত হলেন, ঠিক আছে। এইভাবে পালসিটিলা অন্যকে ম্যানিপুলেট করে কোকেটিস করে। বাচ্চারা কীভাবে কোকেটিস করে? এখানে ট্যারেন্টুলা না, ট্যারেন্টুলা না, এখানে প্লাটিনা কোকেটিস কীভাবে করে? আমরা জানি প্লাটিনা একটা গ্রেট মেডিসিন, প্লাটিনাকে দেখে প্লাটিনাকে চিনতে হয়, আচরণে প্লাটিনার মধ্যে চিনতে হয়, প্লাটিনার মধ্যে সুপারিটি কমপ্লেক্স সবসময় থাকে অলওয়েজ। সেই প্লাটিনা কীভাবে কোকেটিস করে অন্যকে, এটা তো করা উচিত না। তার বেসিক ক্যারেক্টার বলে যে কোকেটিস কীভাবে। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারাদের এই কোকেটিস নেচারটা একটা এজ পর্যন্ত থাকে, এরপরে কিন্তু প্লাটিনার এই কোকেটিস নেচারটা চেঞ্জ হয়ে যায়। কীভাবে চেঞ্জ হয় সেটা আমি লম্বা সময় এখন আলোচনা যাচ্ছি না। একটা যখন ইনোসেন্ট লেভেলে থাকে, যখন সে এই প্লাটিনা ছোট থাকে, চাইল্ড লেভেলে থাকে, তখন কিন্তু সে তাকে চেঞ্জ করে না, একদম অরিজিনাল পিকচারে থাকে, তখন পর্যন্ত কোকেটিস থাকে। যখন আস্তে আস্তে বড় হইতে থাকে, প্লাটিনা তার আগের অরিজিনাল পিকচারে চলে আসে, তখন আর কোকেটিসটা ওই সাধারণভাবে দেখা যাবে না, অন্যভাবে কোকেটিসটাকে দেখতে হবে প্লাটিনা। বাচ্চার ক্ষেত্রে কোকেটিসটা কী হবে প্লাটিনার? আপনার সামনে 4 বছরের একটা মেয়ে বসে আছে, সমস্যার জন্য আসছে, তার গলা ব্যথা, টনসিলের সমস্যা। জিজ্ঞেস করলাম কী নাম তোমার? হ্যাঁ আমার নাম। তুমি পড়ো, স্কুলে যাও? হ্যাঁ আমি স্কুলে যাই, আমার টিচার। মানে একটা চেহারা আর ভঙ্গির মধ্যে অন্যরকম একটা ভাব থাকে। পাশে মা বসে আছে, একটা সব বলবেন না, এই আমার কথা শোনে না। কালকে বলছি তুই আইসক্রিম খাবি না, সে যায় স্কুলে তার কোন বাচ্চার সাথে যে আইসক্রিম খেতে, হ্যাঁ মায়ের দিকে তাকাবে, হ্যাঁ আমি আইসক্রিম খেয়েছি, তোমাকে বলেছে? আমার বান্ধবী, ও আমাকে জোর করে একটু দিয়েছে তাই একটু খেয়েছে। এটা হলো হার্ট ফর ইনফিরিয়র কাইন্ড ফর সুপিরিয়র। এই দুটো রুব্রিক লাগালে প্লাটিনা একাই চলে যাবে। প্লাটিনা যার উপরে প্রভাব বিস্তার করতে পারে, তার উপর প্রচণ্ড ডিক্টেট করে। আপনি ডাক্তার, আপনি
আপনার প্রতি নিয়ে বিনিয়ে মুখ হা করে এবারে মনে হয় যেন আবার এটাকে আপনি ফসফরাসের দিকে চলে যায় না, ফসফরাসের মধ্যে কোকেটিস আছে। ফসফরাস কিন্তু আপনার সাথে ম্যাগনেট করবে। আপনি তাকে একে দেখে আপনি মনে হবে প্লাটিনার যে কোকেটিসটা দেখে আপনার মনে হবে যে সে আপনাকে একটা অন্যরকম একটা নেচার দিচ্ছে, বাট ও আপনাকে টানবে না। ফসফরাস কিন্তু আপনাকে টানবে। ফসফরাসের দুটো সাইড থাকে, উপরের সাইডে সবসময় লাল আলো, নিচের সাইডে সবুজ আলো। ফসফরাস আপনাকে টানবে, তার সাথে অ্যাট্রাক্ট হবে, তার চাউনের মধ্যে ফসফরাসের মধ্যে তো ওর মধ্যে কোকেটিস, ওর চোখের মধ্যে কোকেটিস ফসফরাস। তাহলে প্লাটিনা আমরা বুঝলাম। ট্যারেন্টুলার বাচ্চাকে কীভাবে চিনবে? 4-5 বছরের একটা বাচ্চা। কার্নি চতুর, তুমি খেলো। মানে একটা চোখের মুখের মধ্যে একটা চতুরতা আপনি দেখবেন ট্যালেন্ট। আপনি এই 4 বছরের বাচ্চাকে ইন্টারগ্রেটেশন করে, আপনি 5 বছরের বাচ্চাকে অনেক কোশ্চেন করে কোনো উত্তর দিয়ে বাবা মার থেকে ইনফরমেশনে মেডিসিন দিয়ে ভালো করা খুব কঠিন। আপনি যদি কিছু অবজারভেশন আপনি যদি জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন লাইকোপোডিয়াম হলে কী করবে। এত শান্ত, আপনি জিজ্ঞেস করেন যে কী নাম তোমার, মায়ের দিকে তাকাবে, হ্যাঁ তারপর একটু বলবে। প্রথমে জিগজ্যাগ থাকবে, টিমিডিটি থাকবে, তারপর সে বলবে। আপনি বলবেন যে খুব ভদ্র তো, আপনার মেয়েটা তো খুব ভদ্র। ডাক্তার সাহেব একে ভদ্র বলবে, আমার বাড়িতে আপনাকে নিয়ে যেতে হবে। কী যে অত্যাচার করে। লাইকো নিউ পার্সন, সবচেয়ে নিউ পার্সনের নিউ জিনিস, যে কোনো নিউ জিনিস, ডিজিজ এই যে করোনা নিউ জিনিস হলে সে আর নিজেকে সামাল দিতে পারে। স্ট্রেঞ্জার তার কাছে প্রচণ্ড রকমের সমস্যা হয়। কিন্তু যাদেরকে সে জানে, কিন্তু ইন্টেলিজেন্ট তো, যাকে সে একবার বুঝে কীভাবে একে মোটিভ করতে হবে, তার উপরে সে গাড়ি উঠে পড়বে। আপনার কাছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পরে দেখা যাবে যে আপনার ডয়ের মধ্যে হাত ঢুকে। যদি বুঝতে পারে যে ডাক্তার কীভাবে কী করা যায়, আয়ত্তে আনা। এই জন্য ব্রেডটামের ক্ষেত্রে উল্টা। ব্রেডটাম প্রথমে তার যে ডিকটেটরশিপ এবং হার্ট প্রথমে প্রয়োগ করার চেষ্টা করবে। যখন দেখবে যে না, যেহেতু সে ইন্টেলিজেন্ট না, দেখবে যে না বিপরীত পার্সন তার থেকে অনেক শক্তিশালী, তখন সে চুপ হয়েছে, তখন সলো পেসিস করবে। মানে না ডাক্তার সাহেব, আমি তো ওইটা ওইভাবে বলি না, আমি বলছিলাম যে হ্যাঁ ডাক্তাররা তো আসলে এরকম, আপনিও আপনাকে দেখে ওরকম মনে হয় না, আপনারা অনেক নাম শুনতে এবার এই ফ্লাটারিং শুরু করে দেবেন। বললো রে এই ডাক্তাররা ফালতু, ডাক্তার বাংলাদেশের ডাক্তার এরা কিছু জানে, এই সেই টাল্টিমাল্টি ফালতু আলতু বলতে। আমি বলে কী বলছেন আপনি? যদি না জানে তাহলে কি এত হাজার হাজার রুগী যত সব রাস্তায় পড়ে মারা যেত? কিছু লোক হয়তো খারাপ থাকতে পারে। যখন আপনি তাকে এই জিনিসটার উপর খুব প্রেশারাইজ করলে, তখন দেখবেন যে সেই ঘুরে গেল, সলো ফেসিস করলো, মানে নিজের মল নিজেকে। মানে না ডাক্তার সাহেব কী যে, না আমি ওইটা বলছি না, কী বলছিলেন? আমি বলছিলাম আর কি ডাক্তারদের এই ব্যবসা। আমি তো আপনার কাছে আসতে অনেক নাম শুনি, ওটা সবাই কি একরকম নাকি? আপনাদের মতো 2-4 জন, আপনাদের মতো এই ডাক্তাররা আছে বলে তো আমরা রুগীরা বেঁচে আছি। তা এবার আপনি চুপ হয়ে গেলেন, বিষয়টা কোন দিক থেকে কোন দিকে চলে গেল। যাই হোক, সময় কম, অনেক সুন্দর আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বিষয়গুলো এত সহজ না। আমি যতটা বললাম যে আমিও যে সব কেসে একেবারে 100% পেশেন্ট দেখেই সাকসেসফুল হচ্ছেন, তবে হ্যাঁ দিন যত যাচ্ছে ততই চেঞ্জ হচ্ছে। আপনার পেশেন্টকে চেনার অভিজ্ঞতা হচ্ছে, আগে প্রথম দিকে যেমন ছিল সেটা থেকে পরিবর্তন আপনাদের হবে। সবাই মিলে যখন আমরা একে অন্যের সাথে আমাদের নলেজটা শেয়ার করবো, বুঝতে চেষ্টা করবো। বিষয় হোমিওপ্যাথি একটা আর্ট, এটা কেন্ট সাহেব বহুবার তার লেজার রাইটিংয়ে বলে গেছে আর্ট। সায়েন্সের উপর দাঁড়িয়েছে আর্ট। সায়েন্স তো আপনার সায়েন্টিফিক, এটাকে বারবার আপনি প্রুভ করতে পারবেন। আর্ট হলো আপনাকে একটা সিস্টেম শিখিয়ে দেওয়া, এরপরে এটাকে কীভাবে আপনি সৌন্দর্য আরও সুন্দর, আরও এর কলা আপনি শিখবেন, সেটা ব্যক্তির উপর ডিপেন্ড করে। এই জন্য একজন হোমিওপ্যাথি ডাক্তারকে ভালো আর্টিস্ট হতে হবে। আর্টিস্ট মানে আর্ট করা, মানুষকে চেনা আর্টিস্ট, যে জ্ঞানটা, আর্টিস্টিক জ্ঞান, এটা অর্জন করতে হবে। এই জন্য এর বাইরে যদি হোমিওপ্যাথির বাইরে যদি কোনো বই পুস্তক পড়া লাগে, সাহিত্যের বই পড়া লাগে, সেটা পড়া দরকার। বা হিউম্যান নেচারকে বোঝার জন্য অনেক ধরনের হোমিওপ্যাথির বাইরে বই পুস্তক আছে, সেটা পড়া দরকার।
করে এই জিনিসগুলো আয়ত্ত করতে পারলে আমাদের অনেক ড্রাগ আছে, যে ড্রাগগুলো আসলে আমরা আমাদের চেম্বারে, আমাদের প্র্যাকটিস লাইফে, আমাদের সামনে চেপে বসে থাকি, সাউন্ড কি কম হচ্ছে নাকি, সেখান থেকে আমরা চিনতে পারি। এখন আপনি কিভাবে চিনবেন না চিনবেন এটা পেশেন্ট আপনাকে শেখাবে না, আপনার সিনিয়রও আপনাকে শেখাবে না, জুনিয়রও শেখাবে না, টিচারও শেখাবে না, সবাই শুধু হাত ধরে আপনাকে দেখাই দিবে যে এইটা এই, এটা ওই। এরপরে আপনি আপনার প্রত্যেকটা নিউ পেশেন্ট নিউ এক্সপিরিয়েন্স। কোনো পেশেন্টের সাথে কোনো পেশেন্টের চিন্তা চেতনা থেকে শুরু করে ভাবনা কোনো মিল নেই। তবে আমরা যে ড্রাগগুলো পড়েছি এর মধ্যেই আছে। এখন আমাদেরকে বাছাই করে নিতে হবে। এই বাছাই করার দক্ষতা এগুলো একজন ফিজিশিয়ানের। যিনি যত বেশি এই দক্ষতা অর্জন করছে তার সুনাম তাকে মানুষজন, কেন আপনি এটা কোনো নতুন কিছু জিনিস না। আমি যে কথাগুলো বলছি এটা পুরনো যুগ থেকে অনেক আগে আমরা শুনেছি। অমুক ডাক্তার চেম্বারে রুগী, আমি তো আমার প্রথম জীবনে শুনেছি, তখন আমি বুঝতাম না। প্রথম জীবনে যখন আমি ডাক্তারি শুরু করি নানান ডাক্তারদের কাছে নানান ধরনের গল্প শুনতাম। অমুক ডাক্তার পেপার পড়তে পড়তে রুগী সিলেকশন হয়ে গেছে। কীভাবে হয়? কিছুই তো অবজারভেশন। আমি যে আপনাকে টেরেন্টুলা এবং প্লাটিনার দুটো অবজারভেশন আপনাকে দিলাম, এটা খুব মার্ভেলাস অবজারভেশন। প্রয়োজনে বারবার এটা রিপিট করুন, বারবার শুনুন। কমপক্ষে দুটো মেডিসিনের বাচ্চা আপনার কাছ থেকে হচ্ছে, দুটো মেডিসিনের বাচ্চা আপনার কাছে হচ্ছে। একটা হলো কার্নিং আর একটা হলো কোকোটিস। প্লাটিনার কোকোটিসটা কীরকম হবে আর ট্যারেন্টুলার কার্নিংটা কীরকম হবে। আমরা কার্নিং বলতে যেরকম বুঝি ওইরকম না, কিন্তু একটা বাচ্চা দেখেন তার চাউনিটা ফসফরাসের আপনার চোখগুলো কীরকম হবে, সে এই চোখের মধ্যে তার কোকোটিস। সে যদি আপনাকে অ্যাট্রাক্ট করতে না পারে, আপনি যদি তার মধ্যে ম্যাগনেটিক পাওয়ার যদি আপনি তৈরি করতে না পারেন আপনার বডিতে বাচ্চারে দিয়ে, তাহলে আপনি ফসফরাস কখনোই হবে। এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে বারবার শুনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকে কি আর কন্টিনিউ করবো না ছেড়ে দিই? অনেকক্ষণ থেকে তো আলোচনা করলাম। তাহলে আপনারা নিয়মিত এই আলোচনাগুলো শুনবেন এবং যেখানে যেখানে আপনাদের কোনো দ্বিমত হয় বা বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে ইনবক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব সেটা আবার না বুঝলে ভালো করে বুঝে আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে যেখানে আছি সবাইকে আমরা রেসপেক্ট করে অনার করি। কেউ বড় কেউ ছোটো না, প্রত্যেকেই তার নিজের জায়গায় ঠিক আছে। এবং আমরা নিজেকেও কখনো মনে করি না যে আমরা অনেক জানলেওয়ালা লোক, বা আপনাদেরকে কাউকে আমরা ছোটো মনে করি না। যে লাইনে চিকিৎসা করতেছে নিঃসন্দেহে সেটা গুরুত্বপূর্ণ এবং সেটা সেভাবে করেন। পাশাপাশি যদি আপনাদের মনে হয় যে আমি যা কিছু আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, শেয়ার করতেছি, যদি মনে হয় যে না এটাও কাজে লাগানো যেতে পারে, তাহলে দয়া করে আপনাদের চেম্বারে প্র্যাকটিসে কাজে লাগাবেন। যদি সামান্য রোগীদের কোনো কল্যাণ হয় তবে আমি নিজেকে অবশ্যই কৃতজ্ঞ আমি মনে করব যে না আমি কিছু হলেও কাজ করেছি সমাজের জন্য এবং এই পেশার জন্য। তো যাক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, আবার দেখা। আমাদের যে এই ক্লাসের আগের ক্লাসে একটা ছিল, একটা মেডিসিন নিয়ে আমরা আলোচনা করছিলাম যে মহিলাটার এই ফিমেল কেস ছিল যার আপনার পিরিয়ডিক্যাল প্রবলেম ছিল। সেই কেসটার মেডিসিন আমি বলিনি। কালকের একটা ভিডিও হয়েছে আমাদের, কালকে একটা লাইভ হয়েছে। এই লাইভটা কেন যেন আমাদের আমার যে লাইভ এখানে আসে নাই, অন্য লাইভে চলে গেছে, আমি বুঝতে পারিনি। তো আপনারা এটা ইউটিউবে পেয়ে যাবেন। ওই মেডিসিনটা ছিল আর্সেনিক, এবং আর্সেনিকের একটা সুন্দর অ্যাঙ্গেল আমি এখানে ডিসক্রিপশন করেছি যে আর্সেনিককে আপনারা যতগুলো অ্যাঙ্গেল জানেন এর বাইরে আরও একটা অ্যাঙ্গেল দিয়ে কীভাবে আর্সেনিককে চিনবেন ইউটিউবে দেওয়া আছে। কী নামে দেওয়া আছে আমি জানি না। আজকের এই লাস্ট যেই ভিডিওটা ওইটাই ছিল আর্সেনিকের ওই কেসটার আলোচনা। ওটা আপনারা অনেকে হয়তো এখানে ভিডিওটা পান নাই বলে খুঁজে পাচ্ছেন না, ওখানে গেলে আপনি পেয়ে যাবেন। ওটা দেখে নিন। আল্লাহ হাফেজ।